খেজুর অথবা খেজুরের গাছ নামটি শুনলেই মনে ভেসে ওঠে এক আরবীয় সুর। আরব দেশের খেজুর আমাদের দেশের মানুষের রসনা তৃপ্তি মিটিয়ে আসছে বহু বছর ধরে। কিন্তু খেজুরের রস এবং খেজুরের গুড় সম্পূর্ণ আমাদের নিজস্ব এবং অতি লোভনীয় এক ঐতিহ্য। দর্শক সবাইকে স্বাগত জানাই এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। এই মুহূর্তে আমি আছি যশোর জেলাতে। দর্শক, ইতিহাস আর ঐতিহ্যের জেলাই হচ্ছে যশোর, আর এখানকার ঐতিহ্যের একটি অংশ হচ্ছে খেজুরের রস এবং খেজুরের গুড়। এই যশোরের খেজুরের গুড়ের সুনাম কিন্তু দেশ ছাড়িয়ে এখন বিদেশেও রয়েছে, আপনারা জানেন। আর শীত আসলে এই খেজুরের গুড় নিয়ে নানা কর্মকাণ্ড এখানে চলে, আর তাই আমরাও সকাল হতে না হতে চলে এসেছি যশোর জেলার রহেলাপুর গ্রামে। আজকে আমরা এখানকার গাছেদের সাথে সময় কাটাবো, কিভাবে তারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন, কিভাবে এই রস থেকে গুড় তৈরি হয়, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি পুরো আয়োজন কনকনে শীতের সকাল, কুয়াশার চাদরে ঢাকা গ্রাম, ভোরের আলোর লুকোচুরিতে ব্যস্ত হয়ে উঠেছে গ্রামীণ জীবন। কর্মব্যস্ত দিনের শুরুতে গাছি তার রস সংগ্রহের সরঞ্জাম গোছাতে ব্যস্ত। হাসান ভাই, চলে আসলাম। ভালো হয়েছে, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। আচ্ছা, আমি দেরি করে ফেলিনি তো হাসান ভাই? না, দেরি করেননি। ভাবি না? জি। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সকাল সকাল চুলে আগুন ধরিয়ে ফেলেছেন? হ্যাঁ, রান্না হবে। আচ্ছা 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 ভাবি, এই শীত তো মোটামুটি চলে এসেছে না? পিঠা কি এখনো বানানো হয়েছে? রসের পিঠা বানানো হয়নি, হবে। আচ্ছা, ভাইয়া যে এই রসটা নিয়ে আসে সেটা থেকে গুড় তৈরি করে কে? আপনি তৈরি করেন? হ্যাঁ, আমি তৈরি করি। আচ্ছা, তার মানে তো আজকের রসটা নিয়ে আসার পরে বাড়িতে আমরা আসবো হাসান ভাই, তারপরে এখানে ভাবির হাতে দেখবো কিভাবে গুড় বানানো হয়, তাই তো? আচ্ছা বাহ, তাহলে আমরা দেরি না করি হাসান ভাই, আমরা চলে যাই। দেরি হয়ে যাবে না বেশি? জি জি, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। তাহলে চলেন আমরা যাই। চলেন যাই আমরা। আচ্ছা ভাবি, তাহলে আসছি কিন্তু আবার। হ্যাঁ, কিভাবে রস থেকে গুড় বানাবেন দেখবো কিন্তু। আচ্ছা চলেন। যশোরে খেজুর গাছের আধিক্য বহু বছর ধরে। লোকমুখে শোনা যায়, ব্রিটিশ আমলে যখন নীল চাষে বাধ্য করা হতো, তখন এই এলাকার কৃষকরা প্রতিবাদ স্বরূপ ফসলি জমিতে খেজুরের বীজ ছড়িয়ে নীল চাষ থেকে অব্যাহতি পেতে চেয়েছিল। ঘটনার সত্যতা যাই হোক না কেন, বর্তমানে রস ও খেজুরের গুড়ের প্রাকৃতিক ভাণ্ডার হিসেবে যশোর পরিচিতি লাভ করেছে সারা বাংলাদেশে। হাসান ভাই, তাহলে কত বছর ধরে আপনি এই গাছ কাটেন? আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে খেজুর গাছ কাটা শুরু করি। আমার এই খেজুর গাছ কাটার বয়স 22 বছর। 22 বছর? এই যে 9-এ থাকাকালীনই আপনি গাছ কাটা শুরু করে দিয়েছিলেন? এটা কি মানে বাবা দাদাদেরকে দেখে নিজে নিজে একা? আমার আব্বা খেজুর গাছ কাটতো, আব্বাই আমার কাটা শিখাইছে, আব্বার দেখে আমি কাটা শিখেছি। আচ্ছা হাসান ভাই, অনেক বছর ধরে গাছ কাটছেন, নিশ্চয়ই এখানে একটা ভালো লাগা আছে, আনন্দ আছে, সেই জন্য এতটা বছর পার করতে পেরেছেন। আজকে যখন সুযোগ পেয়েছেন, বাংলাদেশের দর্শকদের সাথে এই আনন্দটা একটু ভাগাভাগি করে নেন। জি জি, সে হচ্ছে কি যে আমি এই শীতের দিন সকালবেলায় খেজুরের গাছ পাড়তে খুব ভালো লাগে। আমি সকালবেলায় আগের দিন গাছ কেটে আসি, কেটে আসার পরে থেকে আমার ফজরের নামাজ পড়ে সকালবেলায় খেজুর গাছ পাড়তে যাই, পাড়িয়ে এসে একসাথে যে বসে পরিবারের সবাই মিলে রস খাই, তারপরে রসের পিঠা খাই, তারপর আপনার রসের গুড়, হ্যাঁ রসের পাটালি, হ্যাঁ এগুলো সবাই একসাথে মিলেমিশে খাতে খুব ভালো লাগে। আচ্ছা, আমরা কথা বলতে বলতে কিন্তু সূর্য উঠে গেল। প্রতিদিন কি এই সময় যাওয়া হয় নাকি আজকে আমার জন্য একটু দেরি হয়ে গেল? না, অন্য দিনের থেকে একটু সকালে যাওয়া হয়। আপনারা আসছেন এই কারণে আজকে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, আজকে তাহলে সবকিছুতে একটু দেরি হবে, চলুন আমরা চলে যাই। চলেন যাই।
নিখুঁতভাবে গাছ কাটা, শিল্পীর নিপুণ হাতে যেন শিল্পীর ছোঁয়া, তারপর পরম আদরে কলসি ঝুলিয়ে দেয়া। ফোঁটা ফোঁটা রস সারাদিন জমতে থাকে মাটির কলসিতে, আর প্রকৃতির এই দান সংগ্রহের মধ্য দিয়েই হয় আমাদের রসনার তৃপ্তি। এই গাছ দেখে তো মনে হচ্ছে অনেক বছরের গাছ, অনেক পুরনো। জি জি। হ্যাঁ, কত বছর হবে? তা 40-50 বছর বয়সও হবে, আবার কিছু গাছের বয়স আরও কম হবে। তাছাড়া এর থেকে বড় একটা বাগান আমার ওখানে আছে ওই পাশে। তা প্রতিদিন তো সব জায়গায় গাছ কাটার পালা পড়ে না, ওই 4-5 দিন পর পর এক একটা পালা হয়। আচ্ছা, গতদিন ওখানে কাটছিলাম, আজকে এখানে কাটছি। তো এখানে আজকে 10টা কাটছি, ওই বাগানে আছে আমার 25টি গাছ আছে। আচ্ছা, মোট কতগুলো গাছ? মোট 70 থেকে 80টি হবে। তো আপনার গাছ কাটা হয়েছে 40টি গাছ কাটা হয়েছে, যে গাছে ভালো রস হয় সেই গাছগুলোই বেছে বেছে কাটা হয়েছে। আর বাকি গাছগুলো কাটা হয়নি, যে ওই গাছগুলোই রস কম হয়, তো যার কারণে এই গাছগুলো কাটা হয়নি। আচ্ছা, এই রস কম হবার কারণটা কি? সব গাছে একদম একরকম রস তো হয় না, কিছু কিছু গাছে ভালো রস হয়, কিছু কিছু গাছে কম হয়। আর একটা কথা হচ্ছে আপনার এই যে খেজুর বাগানে অন্য অন্য গাছ গাছালি যদি লাগানো হয়, গাছে বাগানে যদি ছায়া এসে যায় তো গাছে রস কম হয়। আর যে গাছগুলো ফাঁকা জায়গায় আছে সেই গাছের রস বেশি হয়। আমাদের এই বাগানে যে এই গাছ গাছালি অন্য গাছ লাগানো হয়েছে, মেহগনি গাছ, রেন্টি গাছ। আচ্ছা, এই গাছগুলো লাগিয়েছে কে? আপনি? আমি লাগাইছি। তাহলে মানে মানে কি হতে পারে জিনিসটা? আপনি জেনে বুঝেই তো করছেন। আগে জানতে পারিনি, বুঝতে পারিনি, তো এখন দেখতেছি রস কম হয়ে গেছে। যার কারণে এই খেজুর গাছের সুবিধার্থে আমরা এই বড় আজে বাজে যে গাছগুলো ছিল, রেন্টি গাছ, মেহগনি গাছ, সবই কেটে ফেলেছেন। হাসান ভাই, দর্শকরা অনেক সময় ধরে আমাদের কথা শুনছে। কিছু কিছু দর্শক রয়েছেন যারা কখনো গাছিকে দেখেনি গাছের সাথে যে সরঞ্জামগুলো আছে এগুলো কি, তো এই নামগুলো তাদেরকে একটু বলে দেন। এগুলো কি নাম? এগুলো এটা হচ্ছে দড়া বলে এটাকে, এটা হচ্ছে খেজুর গাছে উঠতি লাগে, ওঠার সময় তারা দেখতে পাবে, তাই তো? আর এটা হচ্ছে আপনার গাছিদা, এটা হচ্ছে গাছিদা, আর এটা হচ্ছে ঠুঙ্গি। এই ঠুঙ্গির ভিতরে গাছিদা রাখতে হয়। আচ্ছা, এটা কি আপনি নিজে বানিয়েছেন নাকি কিনে নিয়ে আসেন? না, এটা বাজার থেকে কিনে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, মানে একটা সময় এরকম প্রচলন ছিল, মানে শীত আসার আগে এগুলো বাজারে খুব দেখা যেত। তারপরে যে দা ধার করা, এগুলো আপনাদের কাজের মধ্যে ছিল, তাই না? কিন্তু এখন তো বলতেই হবে যে কালক্রমে এগুলো বানানো মানে খুব কম দেখা যায়, এটা তো স্বীকার করতেই হবে। আচ্ছা, ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে না রস নামানো? জি। হাসান ভাই, তাহলে উঠে যান গাছে। জি, তাহলে আপনি থাকেন, আমি গাছে উঠে যাই। আচ্ছা, ঠিক আছে। হাসান ভাই, এই গাছ কাটারও তো একটা সময় আছে না? জি। এই সময়টা কবে থেকে গাছ কাটতে হয়? এই গাছ কাটতে হয় তো আপনার কার্তিক মাসের থেকে শুরু করে গাছ কাটতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওঠেন। উঠতে উঠতেই কথা বলেন। তাহলে এই যে গাছ আগে পরে কাটার জন্য তো রসও মনে হয় কম হয়, কম বেশি হয় না? রস উপযুক্ত সময় কাটলে একটু রস বেশি হয়, তারপরে আপনার একটু দেরি করে কাটলি তখন সময় তো একটা ব্যাপার স্যাপার আছে, সময় ঠিক মতো না কাটতে পারলে সময়তে রস কম বেশি হয়। তো আমরা ওই লাস্ট টাইম পর্যন্ত কাটি, তখন রস আরও বেশি হয়। ওই যে গাছে খেজুর হয়, খেজুরের গাছগুলোই আরও বেশি হয় লাস্ট টাইমে রস। আর যে গাছগুলোই চোমর হয় ওইগুলোই এখনই রস হবে একটু বেশি, পরে যে আবার রস কম হয়ে যায়। যে সময় আপনি গাছ কাটা শুরু করেছিলেন তখন তো অনেক গাছই ছিল, তো সংখ্যায় কি দিনে দিনে কমেছে না বেড়েছে? দিন দিন খেজুর গাছ কাটার গাছের সংখ্যা কম হয়ে যাচ্ছে, যেহেতু গাছ আগের মতো অত নাই, এখন গাছও কম হয়ে গেছে, গাছেও কম হয়ে গেছে। গাছ কম হয়ে যাওয়ার কারণে গাছই কম হয়ে গেছে, এখন তো আগের মতো এরকম গাছ কাটা হয় না, সংখ্যায় কমেছে। জি জি। রসটা একটু দেখি। বাহ, এ তো অনেক রস হয়েছে। কয় লিটার হবে এখানে? 5 লিটার হবে। 5 লিটার। 5 লিটার রসে কতটুকু গুড় হবে? 2 লিটার গুড় হবে। আচ্ছা আচ্ছা। মানে তাজা রসের যে মিষ্টি সুগন্ধ, আর আপনাদের যশোরের মানে রসের গন্ধটাও আলাদা একদম। জি, মানে মিষ্টি মিষ্টি একটা গন্ধ। রস ভালো তো তাই। আচ্ছা হাসান ভাই, তাহলে আপনি সবগুলো গাছ থেকে হাড়ি নামান, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি না? জি জি, আপনি দেখেন, আমি তাহলে গাছ গাছের উপর ওঠে তারা। আবহমান বাংলার চিরায়ত রূপ, খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছি। কালের বিবর্তনে অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও চিরায়ত বাংলার এই ঐতিহ্যটুকু রয়ে গেছে সময়ের সাথে পাল্লা দিয়ে। তবে হাসান ভাইয়ের মতো গাছিরা কতদিন এই ঐতিহ্য ধরে রাখতে পারেন তাই দেখার বিষয়।
শেষ হলো? জি, নামানো শেষ হয়ে গেছে। মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে এক একটা গাছ থেকে দর্শক মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে তিনি হাঁড়িগুলো নামিয়ে ফেললো। মানে আপনারা যত সহজে দেখছেন এইটা কাজটা কিন্তু খুব সহজ না, তাই তো হাসান ভাই? আর এর জন্যই গাছের সংখ্যা কমে যাচ্ছে। এই খেজুর গাছ কেটে আবাদি জমি বানায়, সেই জমিতে অন্য চাষাবাদ করছে। আধুনিকতার চাপে ঐতিহ্যের দীর্ঘশ্বাস, হারিয়ে যাওয়ার পথে গাছি। তবুও হাসান গাছের মতো মানুষেরা চেষ্টা করছেন বাপদাদার কাছ থেকে পাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে। হাসান ভাইয়ের আজকের সংগ্রহ প্রায় 10 লিটার রস। দর্শক, এই রস নিয়ে আমরা চলে যাব হাসান ভাইয়ের বাড়িতে, সেখানে দেখানো হবে কিভাবে এই রস থেকে গুড় জাল দিয়ে গুড় তৈরি করা হয়, তাই তো? জি। চলুন। আপনাদের দেরি দেখে তো মনে হয় আগে করবে। ভাবি, এই যে আমরা চলে আসলাম। এত দেরি করে আসলে রস জ্বালাবো কখন? এখন তো বেলা দুপুর, এখন জ্বালাই কখন গুড় হবে? এই যে ইনারা আসলে ইনাদের সাথে ভালো করে না বলতে পারলে ইনারা দেখাবে আমাদের, ভালো করে না বলতে পারলি কি হবে? এই তো দেখছেন ভাইয়া, আমি বললাম না ভাবি কিন্তু রেগে যাবে যে আমি এটা নিয়ে বসি এদিকে। হ্যাঁ বসেন, আপনি বসেন। চুলা দেখে তো মনে হচ্ছে নতুন চুলা। হ্যাঁ, নতুন চুলা, এখনো রস জ্বালানো হয়নি তো, শুরু এই প্রথম শুরু। ও আচ্ছা আচ্ছা। কোন রসের গুড়টা বেশি ভালো হয়, শুরুরটা নাকি শেষেরটা না মাঝখানের? শুরুরটা ভালো হয় আর শেষেরটা ভালো হয়। আচ্ছা, তাহলে আজকের গুড়টা ভালো হবে। হ্যাঁ, আজকের গুড়টা ভালো হবে। এই ছাকাটা হচ্ছে কেন ভাইয়া? শাখাটা হচ্ছে এর ভিতরে যদি কোনো ময়লা থাকে তো সেই ময়লাগুলো ছাঁকনিতে ধরা পড়বে, রসটা একেবারে ফ্রেশ হয়ে গুড় হয়ে যাবে। মানে কোনো বিষাক্ত কিছু থাকলেও তো ওই যে জালের পরে, আগুনের পরে তো আর মানে থাকার কথা না সেই বিষটা, তাই না? আগুনে দিলে তো যদি কোনো বিষাক্ত কোনো জাল ধরাবো, আগুনের বিষটা তো নষ্ট হয়ে যাবে। গুড় খাবিল লিন্দানা, ও তুই গুড় খাবিল লিন্দানা, ও তুই গুড় কি কি গুড় বানানো হয় ভাবি এখানে? যশোরে তো পাটালি গুড়, তারপর ঝোলা গুড় যেটা। হ্যাঁ, ঝোলা গুড় বানানো হয়, এমনি দানা হয় গুড়ি, তারপর নারকেল দিয়েও পাটালি বানানো যায়, বাদাম দিয়ে, ওর ভিতরে কিশমিশ দিয়ে, অনেক কিছু দিয়ে সুন্দর করে পাটালি বানানো। কোনটা খেতে বেশি ভালো লাগে? পাটালি খেতে বেশি ভালো লাগে, খেজুরের পাটালি। আজকের গুড়টা দিয়ে কি হবে? পাটালি হবে নাকি ঝোলা না, গুড় রাখা এমনি হবে? গুড় তৈরি হবে। এই জাল পর্যন্ত তো আমাদের থাকতে হবে। হ্যাঁ, থাকবেন, তা কি সমস্যা কি? গুড় খাবেন, গুড়ের পিঠা খাবেন, তারপর যাবেন রসের পিঠা খেতে গেলে তাও হবে। পাটালি গুড়টা বানাবেন কবে থেকে? এই মধ্যখান থেকে, মানে রস হচ্ছে তো কেবল, আর কিছুদিন গেলে তখন বানাবো। এই গুড় জাল দেওয়ার জন্য যে যে লাকড়িগুলো, এগুলো এগুলো নিজেদের ভিতর নাকি কিনে এই আনতে হয়? যে গাছের থেকে রস হয়, ওই গাছের থেকে পাতা বের হয়, সেই পাতা দিয়েই এই রস জ্বালানো হয়। এই যে প্রশ্নটা করলাম এই জন্যে ভাইয়া যে একেবারে বিনা খরচে আপনারা গুড় তৈরি করছেন। জি। হ্যাঁ, এই পুরো শীতের মৌসুমটাতে যখন শেষ হয় তখন কত টাকার গুড় বিক্রি করতে পারেন? এই আনুমানিক ধরেন 30 থেকে 40,000 টাকার বিক্রি করা যায়। দাম কি বাজারে বেড়েছে না কমেছে? বাজারের দাম তো এখন আরো বাড়িয়ে গেছে, আগের থেকে এখন দাম বাড়তেই, যেহেতু লোকে আগের মতো ওরকম কাটে না, ঠিক এখন একটু গাছ কম কাটে, এই কারণে দামও একটু বেশি। কিন্তু এভাবে যদি উৎপাদন কমে যায়, কারণ এখানকার গুড়টা মানে যশোরের গুড়টা বাইরেও রপ্তানি করা হয়, জি, জি। কিভাবে রপ্তানি করব আর কিভাবে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব? এটা আপা আগে তো
গাছ অনেক গাছ ছিল, লোকের মানুষের খেজুর গাছ ছিল, সেই গাছগুলো কেটে ফেলে দিয়ে আবাদি চাষি জমি করেছে। যে কথাটা আমরা বলেছিলাম আগে আপনারে বলছিলাম, এখন আবার নতুন করে সেই জমিটি নতুন করে এই দাম বেড়ে যাওয়ার কারণে, রসগুড়ির দাম বেড়ে যাওয়ার কারণে মানুষই আবার সেই জমিটি নতুন করে খেজুরের বাগান করতেছে। আচ্ছা আচ্ছা, তাতে করে আগামী দিনগুলোই আরো বেশি উৎপাদন হবে, রসগুড় আরো বেশি বেশি হবে। আচ্ছা এখন সঠিক পথে যাচ্ছি আমরা। জি জি। পরিবারে কে কে আছে হাসান ভাই, ভাবি? পরিবারে আমার শাশুড়ি আছে, একটা ননদ আছে, আমার দুটো ছেলে মেয়ে আছে, আচ্ছা, আর আমরা দুইজনের এই পরিবার। এই গুড় বানানো ছাড়া আর কি কাজ করেন আপনি? আর কৃষি কাজ করি, মাঠে ধান লাগাই, মুসুরি আছে, সরিষা আছে, তরকারিও আছে, তরকারি লাগাইছি। তরকারি মানে হচ্ছে সবজি, কি কি সবজি? সবজি লাল শাক, সবুজ শাক, লাউ, লাউ আছে, পাতাকপি, টমেটো, মিষ্টি কুমড়া, এগুলো সবই। আচ্ছা ভাবি, এই সবজিগুলো নিজেদের রান্নার জন্য হয়ে যাচ্ছে, আবার যা থাকছে বাজারে বিক্রি হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সব হচ্ছে। আচ্ছা, গুড় কিভাবে বিক্রি করা হয় এবারে এটা শুনতে চাই। গুড় বিক্রি করি, ঝুলা গুড় বাড়ি থেকে বিক্রি হয়ে যায়, মানুষে কিনে নিয়ে যায়, আর বাজারে নিয়ে যায় পাটালি, পাটালি বাদাম দিয়ে বানানো হয়, জি ভাবি বলেছেন, নারকেল দিয়ে বানানো হয়। এই পাটালিগুলো বিক্রি হয় আপনার 150 টাকা কেজি, 150-200 টাকা প্রথম ফার্স্ট টাইমে বিক্রি হয়, তারপর আস্তে আস্তে দাম একটু কম হয়ে আসে। হ্যাঁ, কম হতে 100 টাকা, 120 টাকা এরকম কেজি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা ভাবি, নারকেলের পাটালি যেটা আর ওই যে বাদামের পাটালি, এটা দিয়ে কি খাওয়া হয়? এটা মুড়ি দিয়ে খাওয়া হয়, চিড়া দিয়ে খাওয়া হয়, তারপরে দুধ দিয়ে ভাত দিয়ে খাই। আচ্ছা, ও আঁশ তো চলে আসছে, আর কত সময় আর লাগবে? এই 10 মিনিট 15 মিনিট লাগবে, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। খেজুরের রস সংগ্রহ থেকে গুড় তৈরি পুরোটাই যেন এক শিল্প। নানা ধরনের গুড় তৈরির রয়েছে আলাদা আলাদা নিয়ম। রস জাল দেয়া থেকে গুড় তৈরি পর্যন্ত মেনে চলতে হয় সময় এবং নিয়মের কারুকার্য। গুড় তো তাহলে হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। নামায় কিসে রাখবে? নামায়ে ওতে রাখবো, এখন নামায়ে তারপর কি করব? মানে খেজুরের গুড়ের যে ঘ্রাণ, মিষ্টি ঘ্রাণ, সেটা বেরিয়ে গেছে কিন্তু। আচ্ছা হাসান ভাই, এই গুড়টা কি মানে বিক্রি করা হবে আজকে, নাকি জমায় রেখে দিবেন, আরো হলে বিক্রি করবেন? আরো বেশি হলে তখন বিক্রি করবো, আর এখন আপনারা আসছেন, আপনাদের খাওয়াবো গুড়। আচ্ছা, এই এত গরম, এর মধ্যে তো হাত দেওয়া যাবে না, নাহলে আমি তো শুরু করে দিতাম, আপনার বলার অপেক্ষায় থাকতাম না। এখানে কতটুকু হলো গুড় জাল দেওয়ার পরে? এই 1 কেজি 1.5 কেজি হবে। আচ্ছা, 1.5 কেজির মতো হয়েছে, মানে যেটা আশা করা হয়েছিল, আপনি আরেকটু বেশি বলেছিলেন, তার তুলনায় একটু কমই হয়েছে। আচ্ছা, ঢালা হবে না এর মধ্যে? হ্যাঁ, পুড়ে গেছে তো, দেখি ওই ভাঙাটা দাও, সেকতে হবে না? মানে আবার ছাকা হবে? হ্যাঁ, এটা যদি আবার ময়লা পড়ে চালাতে যে। মানে আমরা যারা গুড় খাই তাদের একটা ধারণা যে আসলে এই গুড়টা কিভাবে বানানো হয়, অপরিষ্কার জায়গা কিনা, সেটা কিন্তু দর্শকরা দেখলো যে একদম পরিষ্কার একটা জায়গায় আপনারা ঢাললেন ছেঁকে, এখন গুড়টা ঢালা হবে, সেটাও ছাকা হবে। আমরা একেবারে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুড়। না, এবার আমরা একেবারে নির্ভয়ে খেতে পারি। জি জি, আপনারা একেবারে নির্ভয়ে খেতে পারেন। কি সুন্দর একটা রং আসছে কিন্তু। এটা যতদিন মানে রাখলে আরো আস্তে আস্তে ঘন হয়, তাই না? হ্যাঁ, জোড়াবে, তখন ঘন হবে, দানা হবে। আচ্ছা ভাই, এই যশোরের গুড় দিয়ে আপনারা চিনি তৈরি করতেন না? একটু লালচে রং হতো, বড় বড় দানা হতো, সেটা কি তৈরি করেন? আগে তৈরি করতাম, এখন আর করিনি। এখন করি যে আগে চিনি তৈরি করলে চিনিতে অনেক রস জ্বালায়, অল্প চিনির পরিমাণ কম হয়, যার কারণে আমরা এখন আর চিনি বানাই। আচ্ছা আচ্ছা, নেন আপা, একটু গুড় খান। ঠান্ডা হয়ে গেছে না? হ্যাঁ, ঠান্ডা হয়েছে। আমি তো সেই অপেক্ষায় ছিলাম কখন আপনি আমাকে বলবেন খাওয়ার জন্য। খান। মানে একদম শুরুর রস, সেখান থেকে গুড় তৈরি, এটা যে খেতে কি ভালো লাগছে, স্বাদটাই অন্যরকম। জি, আচ্ছা নেন খান। আমি আরেকটু খেলাম। হ্যাঁ, খান। আচ্ছা,
ভাইয়া তাহলে কদিন পর যাবেন হাটে? এই সামনের সপ্তাহে যাবো, এক সপ্তাহ পরে। ঠিক আছে, অনেকটা সময় আপনার সাথে কাটালাম ভাবি, অনেক ধন্যবাদ, অনেক জ্বালালাম আপনাকে, কিন্তু যাবার আগে একটা কথা আমার সাথে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে যশোরের গুড়ের জন্য মানে স্বাগত জানানো, যে আপনারাও আসেন যশোরে গুড় খাবার জন্য। আপনারাও আসেন, এসে গুড় খেয়ে যান, পাটালি খেয়ে যান। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাবি, আসি তাহলে আজকে। ভাইয়া আসি আপনাদেরও তাহলে আজকে, ধন্যবাদ। ভালো থাকবেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আমরা বলি না মাছে ভাতে বাঙালি, আমার মনে হয় এই বাক্যটার সাথে আরও একটা শব্দ বসতে পারে, মাছে ভাতে পিঠাপুলিতে বাঙালি। কারণ শীতের মৌসুমটাতে বাংলার ঘরে ঘরে যে পরিমাণে পিঠা তৈরি হয়, বিশ্বের অন্য কোনো দেশে হয় কি না আমার জানা নেই। যাই হোক, আজকে আপনারা দেখতে পারলেন যে কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয়। শীতের মৌসুমটাতে এই গুড়কে কেন্দ্র করে অনেক মানুষের কর্মসংস্থান হয়। তবে 15-20 বছর পেছনে যদি ফিরে যায় তাহলে এর সংখ্যাটা আরও অনেক বেশি ছিল। কী কারণে কমে গেছে সেটাও আপনারা আজকের অনুষ্ঠানে জানতে পারলেন। আমরা আশা করছি এই উৎপাদন আরও বাড়বে এবং বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। সেই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে আমি মারুফা এনিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, অনেক ভালো থাকুন। খুদা হাফেজ।